আমরা তিনজন। লিখেছেন বুদ্ধদেব বসু। পর্ব 1। সঙ্গে আছি আমি, দেলোয়ার সৌরভ। তিনজন একসঙ্গে তার প্রেমে পড়েছিলাম। আমি আর অসিত আর হিতাংশু। ঢাকায় পুরানা পল্টনে 1987। সেই ঢাকা, সেই পুরানা পল্টন, সেই মেঘে ঢাকা সকাল। এক পাড়ায় থাকতাম তিনজন। পুরানা পল্টনে প্রথম বাড়ি উঠেছিল তারাকুটির। সেইটা হিতাংশুদের। তার বাপ পেনশন পাওয়া সাবজজ, অনেক পয়সা জমিয়েছিলেন এবং মস্ত বাড়ি তুলেছেন একেবারে বড় রাস্তার মোড়ে। পাড়ায় 1 নম্বর বাড়ি তারাকুটির। 2 অর্থেই তাই, সবচেয়ে আগেকার এবং সবচেয়ে ভালো। ক্রমে ক্রমে আরও অনেক বাড়ি ওঠে, ঘাস আর লম্বা লম্বা চোরাকাটা ছাওয়া মাঠ ভরে গেল। কিন্তু তারাকুটিরের জুড়ি আর হলো না। আমরা এসেছিলাম কিছু পরে। অসিতদের বাড়ির ছাদ পেটাচ্ছে তখন। একটা সময় ছিল যখন ওই 3খানা বাড়িই ছিল পুরনো পল্টনে। বাকিটা ছিল এবড়ো থেবড়ো জমি, ধুলো আর কাদা। বর্ষায় গোড়ালি জলের গা ডোবানো হলদে হলদে রঙের ব্যাঙ আর নধর সবুজ ভিজে ঘাস। সেই বর্ষা, সেই পুরনো পল্টন, সেই মেঘে ঢাকা দুপুর। আমরা তিনজন একসঙ্গে থাকতাম সব সময়, যতটা এবং যতক্ষণ থাকা সম্ভব। রোজ ভোরবেলায় আমার শিয়রের জানালার বাইরে দাঁড়িয়ে অসিত ডাকত, বিকাশ বিকাশ। আর আমি তাড়াতাড়ি উঠে বাইরে আসতাম। দেখতাম অসিত সাইকেলে বসে আছে, এক পা মাটিতে ঠেকিয়ে। এমন লম্বাও, কাঁধে হাত রাখতে কোনোই ধরে যেত আমার। হিতাংশুকে ডাকতে হতো না, দাঁড়িয়ে থাকতো তাদের বাগানের ছোট ফটকের ধারে, কি বসে থাকতো বাগানের নিচের দেয়ালে পা ঝুলিয়ে। তারপর অসিতের সাইকেলে চেপে চলে যেত পাকা সড়ক ধরে স্কুলে, ইঞ্জিনিয়ারিং স্কুল। আমি আর হিতাংশু ঘুরে ঘুরে বেড়াতাম হাতে হাত ধরে। হাওয়ায় গন্ধ, যেন কিসের, যেন কার। সে গন্ধ আজও যেন পাই। কি মনে পড়ে, কাকে মনে পড়ে। বিকেলে 2টি সাইকেলে চড়ে প্রায় শহরে যেতাম। কোনোদিন বিখ্যাত ঘোষবাবুর দোকানে চপ কটলেট খেতে, কোনোদিন শহরে একটি মাত্র সিনেমায়, কোনোদিন চিনেবাদাম পকেটে নিয়ে নদীর ধারে। সাইকেল চালানোটা আমার জীবনে হলো না, চেষ্টা করেও শিখতে পারিনি ওটা। কিন্তু ওই 2 চাকার গাড়িতে চড়েছি অনেক। কখনো অসিতের, কখনো হিতাংশুর গলগ্রহ হয়ে লম্বা লম্বা পাড়ি দিয়েছি তাদের পিছনে দাঁড়িয়েই। আবার কত সন্ধ্যা কেটেছে পুরনো পল্টনের মাঠে, ঘাসের সোফায় শুয়ে বসে। ছোট ছোট তারা ফুটেছে আকাশে, চোর কাটা ফুটছে কাপড়ে। হিতাংশুদের সামনের বারান্দায় লোহনটা মিটমিট করে করছে দূর থেকে। এই সময়টা হিতাংশু বেশিক্ষণ আমাদের সঙ্গে থাকতো না। 8টার মধ্যে তাকে ফিরতেই হতো বাড়িতে। অত কড়া শাসন আমার ওপর ছিল না, অসিতের ওপরেও নয়। দুজনে বসে থাকতাম অন্ধকারে। ফেরার সময় আস্তে আস্তে একবার ডাকতাম হিতাংশুকে। পড়া ফেলে উঠে এসে চুপি চুপি 2-1 কথা বলেই চলে যেত। আমরা তিনজনে প্রেমে পড়েছিলাম। আবার 3জন একসঙ্গে অন্য একজনের প্রেমে পড়লাম। সেই ঢাকায় আমরা তিনজনে প্রেমে পড়েছিলাম। আবার 3জন একসঙ্গে অন্য একজনের প্রেমে পড়লাম। সেই ঢাকায় পুরানা পল্টনে 1927 সনে। নাম তার অন্তরা। তখনকার ঢাকার পক্ষে নামটি অত্যন্ত শৌখিন। কিন্তু ঢাকার মতো কিছুই তো তাদের নয়। মেয়ের নামই বা হবে কেন? ভদ্রলোক বাড়িতে প্যান্ট পরে থাকতেন, আর ভদ্রমহিলা এমন সাজেন যে পিছন থেকে হঠাৎ তাকে তার মেয়ে বলে ভুল হয়। আর তার মেয়ে, তাদের মেয়ে, তার কথা আর কি বলবো। সে সকালে বাগানে বেড়ায়, দুপুরে বারান্দায় বসে থাকে বই কুলে নিয়ে, বিকেলে রাস্তায় হাঁটে প্রায় আমাদের গা ঘেঁষেই। সবসময় দেখা যায় তাকে, মাঝে মাঝে শোনা যায় গলার আওয়াজ। সেই ঢাকায় সুদূর 27 সনে কোনো একটি মেয়েকে চোখে দেখা যখন সহজ ছিল না, যখন
বন্ধ গাড়ির দরজার ফাঁকে একটুখানি শাড়ির পাড় ছিল আমাদের স্বর্গের আভাস। তখন এই যে মেয়ে, যাকে আমরা দেখতে পাই এক এক দিন এক এক রঙের শাড়িতে, আর তার ওপর নাম যার অন্তরা, তার প্রেমে পড়ব না এমন সাধ্য কি আমাদের? নামটা কিন্তু বের করেছিলাম আমি। রোজ সময় করে পাউরুটি রাখতে হয় আমাকে। একদিন রুটিওয়ালার খাতায় নতুন একটা নাম দেখলাম, নীল কালিতে বাংলা হরফে পরিষ্কার করে লেখা, অন্তরা দে। একটু তাকিয়ে থাকলাম লেখাটার দিকে। খাতা ফিরিয়ে দিতে একটু দেরি করলাম। তারপর বিকেলে হিতাংশুকে বললাম, নাম কি অন্তরা? কার? কিন্তু তখনই কথাটা বুঝেনি হিতাংশু বলল, বোধ হয়। অসিত বলল, সুন্দর নাম। ডাকে তরু বলে। তরু? এই ঢাকা শহরে 200-300 অন্তত তরু আছে। কিন্তু সেই মুহূর্তে আমার মনে হলো, এবং আমি বুঝলাম অসিতেরও মনে হলো, যে সমস্ত বাংলা ভাষায় তরুর মতো একটি মধুর শব্দ আর নেই। তা হোক, হিতাংশুর একটু বাজে কথা বলাই চাই, কেননা যাকে নিয়ে বা যাদের নিয়ে কথা হচ্ছে তাদেরই বাড়ির একতলায় তারা ভাড়াটে। আমাদের চেয়ে বেশি না জানলে ওর মান থাকে না। তাই ও নাকের বাঁশিটা একটু কুঁচকে বলল, অন্তরা থেকে তরু, এটা কিন্তু আমার ভালো লাগলো না। ভালো না কেন, খুব ভালো। গলা চড়িয়ে দিলাম, কিন্তু ভেতরটা কেমন দমে গেল। আমি হলো অন্তরাই ডাকতাম। কি সাহস, কি দুঃসাহস তুমি ডাকতে, তাও আবার নাম ধরে! ইস! প্রতিবাদের তাপে আমার মুখ গরম হয়ে উঠল। বেশ চোখা কয়েকটা কথা মনে গোছাচ্ছি, ফস করে অসিত বলে উঠল, আমিও তাই। বিশ্বাসঘাতক। এরকম ছোট ছোট ঝগড়া হতো আমাদের। এমন দিন যায় না যেদিন ওকে নিয়ে কোনো কথা না হয়, আর এমন কোনো কথা হয় না যাতে তিনজনেই একমত হতে পারি। সেদিন যে নীল শাড়ি পরেছিল তাতেই বেশি মানিয়েছে, না কালকের বেগুনি রঙেরটায়। সকালে যখন বাগানে দাঁড়িয়েছিল তখন পিঠের উপর বেনি ঝুলছিল, না চুল খোলা ছিল। বিকেলে বারান্দায় বসে কুলের উপর কাগজ রেখে চিঠি লিখছিল, না অঙ্ক কষছিল। এমন সব বিষয় নিয়ে চেঁচামেচি করে আমরা গলা ফাটাতাম। সবচেয়ে বেশি তর্ক হতো যে কথা নিয়ে, সেটা একটু অদ্ভুত। ওর মুখের সঙ্গে মোনালিসার মিল কি খুব বেশি, না অল্প একটু, না কিছুই না? আমি তখন প্রথম মোনালিসার ছাপা ছবি দেখেছি এবং বন্ধুদের দেখিয়েছি। হঠাৎ একদিন আমার ওই মুখ দিয়ে বেরোলো কথাটা, ওর মুখ অনেকটা মোনালিসার মতো। তারপরে এ নিয়ে অসংখ্য কথা খরচ করেছি আমরা, কোনো মীমাংসা হয়নি। তবে একটা সুবিধা হলো যে আমাদের মুখে মুখে ওর নাম হয়ে গেল মোনালিসা। অন্তরায় যতই সুর ঝুরুক, তরুতে যতই তরুণতা, যে নামে ওকে সবাই ডাকে সে নামে তো আমরা ওকে ভাবতে পাই না। অন্য একটি নাম, যা শুধু আমরা জানি, আর কেউ জানে না। এমন একটা নাম পেয়ে আমরা যেন ওকেই পেলাম। হিতাংশুকে প্রায় বলতাম, তোমার সঙ্গে একদিন আলাপ হবেই, একই তো বাড়ি। আর হিতাংশু একটু লাল হয়ে বলতো, যার মানে হচ্ছে সেটা হলেই হয়তো হতে পারে। আর তা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলতো আমাদের, কিন্তু মনে মনে আমরা ধরেই নিয়েছিলাম যে এসব কিছু না, শুধুই কথার কথা।